দুমুখ মানুষ। সেখানে দাঁড়িয়েছিলেন অধ্যাপক কুইরেল। আপনি? অবাক হয়ে হ্যারি জিজ্ঞেস করল। কুইরেল মুচকি হাসলেন। তার মুখ অন্য সময়ের মতো এখন কাঁপছিল না। হ্যাঁ আমি, কুইরেল জবাব দিলেন। আমি নিশ্চিত ছিলাম তোমার সাথে এখানে দেখা হয়ে যাবে মিস্টার পটার। আমি ভেবেছিলাম আমি এখানে স্নেপকে দেখতে পাবো, হ্যারি বলল। সেভেরাস? অধ্যাপক কুইরেল হাসলেন, তবে তার হাসিটা অন্য সময়ের মতো নয়, ছিল তীক্ষ্ণ ও শীতল। তারপর বললেন, হ্যাঁ, সেভেরাসকে ওই রকমই মনে হয়, তাই নয় কি? বড় বাদুরের মতো তিনি ছো মারতে পারেন। তাকে নিয়ে এলে ভালোই হতো। কেউ কি বিশ্বাস করতে পারবে এখানে আসবেন অধ্যাপক কুইরেল? হ্যারি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু স্নেপ তো আমাকে হত্যা করতে চেয়েছিলেন, হ্যারি বলল। না না না, এটা ঠিক নয়, কুইরেল জবাব দিলেন। আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। তোমার বন্ধু মিস গ্রেঞ্জার কিডিস প্রতিযোগিতায় যখন আগুন লাগাতে চায় তখন সে হুমড়ি খেয়ে আমার গায়ের উপরে পড়ে। সে তোমার সাথে আমার আই কন্ট্যাক্ট ভেঙে দিয়েছিল, আর কয়েকটি মুহূর্ত হাতে পেলে আমি তোমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নিতাম। তোমাকে বাঁচাবার জন্য স্নেপ যদি মন্ত্র উচ্চারণ না করতেন তাহলে সেদিনই তোমার একটা কিছু হয়ে যেত। আপনি বলেন কি, স্নেপ আমাকে বাঁচাবার চেষ্টা করেছিলেন? হ্যারি বিস্ময়ে মাখা স্বরে প্রশ্ন করল। অবশ্যই, কুইরেল জবাব দিলেন। তুমি কি জানো তোমার পরবর্তী প্রতিযোগিতায় তিনি কেন রেফারি হতে চেয়েছিলেন? বোকা একটা। তার ভাবা উচিত ছিল যতক্ষণ ডাম্বলডোর খেলা দেখছিলেন ততক্ষণ তোমার কোনো অনিষ্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না। অন্য সকল টিচার ভেবেছিলেন স্নেপ গ্রিফিন্ডারকে বাধা দিতে চান। স্নেপ নিজেকে সকলের কাছে অপ্রিয় করে তুলেছিলেন। সময় নষ্ট আর করা কেন? এত কিছুর পরেও আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি। অধ্যাপক কুইরেল তার হাতের আঙুলগুলো ফাঁক করে কাঁপালেন। অমনি একটা রশি বাতাসে সাপের মতো লাফিয়ে হ্যারিকে শক্ত করে বেঁধে ফেলল। তুমি সব কিছুতেই নাক গলাও পটার। তোমার বেঁচে থাকাটা বিপজ্জনক। স্কুলের চারদিকে ঘুরে বেড়াও। আমি জানি পাথরটা কে পাহারা দিচ্ছে, দেখতে এসে তুমি সেখানেই আমাকে দেখেছিলে। তাহলে আপনি সেই দানবটাকে ছেড়ে দিয়েছিলেন? হ্যারি জানতে চাইল। হ্যাঁ, আমি সেদিন দানবটাকে ছেড়ে দিয়েছিলাম, অধ্যাপক কুইরেল জবাব দিলেন। তবে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। স্নেপ আমাকে সন্দেহ করে দৌড়ে 3 তলায় আমাকে মোকাবেলা করার জন্য চলে এলেন। তিনি আমাকে শুধু ব্যর্থ করে দেননি, দানবটা তোমাকেও হত্যা করতে পারেনি। শুধু তাই নয়, ওই 3 মাথা কুকুরটাও স্নেপের পাটা ভালো করে জখম করতে পারেনি। কিছুক্ষণ থেমে কুইরেল বললেন, হ্যারি, একটু অপেক্ষা করো। আমি এই মজার আয়নাটা নিয়ে একটু পরীক্ষা করতে চাই। আর ঠিক তখনই হ্যারি বুঝতে পারল কুইরেলের পেছনে যে আয়না সেটা এরিসাইডের আয়না। ফিরে এসে কুইরেল বললেন, এই আয়নাটি হলো পরশমণি পাবার চাবিকাঠি। কুইরেলের উদ্দেশ্যে হ্যারি বলল, আমি আপনাকে ও স্নেপকে অরণ্যে দেখেছি। হ্যারি কুইরেলের কথায় ব্যস্ত রাখতে চায়। তুমি ঠিকই দেখেছ, আয়নাটা দেখতে দেখতে কুইরেল বললেন। তিনি সবসময় আমাকে সন্দেহ করেন, তাই তিনি দেখতে এসেছিলেন আমি কত দূরে গিয়েছি। ভলডেমর্ট আমার পক্ষে থাকা সত্ত্বেও তিনি আমাকে ভয় দেখিয়েছিলেন। কুইরেল আয়নার পেছন থেকে ফিরে এসে ক্ষুধার্তের মতো আয়নার দিকে তাকিয়ে রইলেন। কুইরেল বললেন, আমি পাথরটা দেখতে পাচ্ছি। আমি এটা আমার প্রভুকে উপহার দিতে যাচ্ছি, কিন্তু পাথরটা গেল কোথায়? হ্যারি দড়ির বাঁধন শিথিল করার চেষ্টা করছিল। হ্যারি বুঝল তার এখনকার কর্তব্য হলো আয়না থেকে কুইরেলের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখা। কিন্তু স্নেপ সবসময় আমাকে দারুণ ঘৃণা করেন, হ্যারি বলল। হ্যাঁ, স্নেপ তোমাকে ঘৃণা করেন। হগার্সে তিনি তোমার বাবার সাথেই ছিলেন। তারা একে অপরকে খুব ঘৃণা করতেন, তবে তিনি কখনোই তোমার মৃত্যু চাননি। আমি শুনলাম, হ্যারি বলল। কয়েকদিন আগে আপনি ফুপিয়ে কাঁদছিলেন কারণ স্নেপ আপনাকে হুমকি দিয়েছিলেন। প্রথমবারের মতো কুইরেলের চেহারা একটা ভয়ের ছায়া স্পষ্ট হয়ে উঠল। কুইরেল জবাব দিলেন, কখনো কখনো প্রভুর নির্দেশ মেনে চলা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। তিনি একজন উঁচু মাপের জাদুকর আর আমি একজন মামুলি জাদুকর। আপনি কি বলতে চাচ্ছেন? তিনি ক্লাসরুমে আপনার সাথে থাকেন? হ্যারি জানতে চাইল। আমি যেখানেই যাই তিনি আমার সাথে থাকেন, কুইরেল শান্ত কণ্ঠে জবাব দিলেন। আমি যখন বিশ্বভ্রমণে বের হই তখন তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। আমি যখন তরুণ ছিলাম তখন ছিলাম বোকা। ভালো ও মন্দ সম্পর্কে আমার মনে উদ্ভট ধারণা ছিল। লর্ড ভলডেমর্টই আমাকে বুঝিয়ে দিলেন যে আমার ধারণা কত অপরিপক্ক ছিল। তিনি আমাকে বোঝালেন যে ভালো বা মন্দ বলে কোনো জিনিস নেই, যা আছে তা হলো শক্তি। তবে অনেকেই তা দেখতে পায় না।
তারপর থেকে আমি বিশ্বস্ততার সাথে তার সেবা করে যাচ্ছি, যদিও আমি তাকে বহুবার হতাশ করেছি। কোনো ভুল তিনি সহজে ক্ষমা করেন না। আমার ভুলের জন্যে তিনি আমার সাথে কখনো কখনো কঠোর ব্যবহার করেন। আমি যখন গ্রিনগোট থেকে পাথর চুরি করতে ব্যর্থ হই, তখন তিনি আমার উপর খুব অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেন। তারপর থেকে তিনি আমাকে চোখে চোখে রাখা শুরু করেন। কোয়েরেলের কণ্ঠস্বর মিলিয়ে গেল। হ্যারির মনে পড়ল ডায়াগন এলির কথা। সে এত বকা হলো কি করে? সেই দিনই সে প্রথম অধ্যাপক কুইরেলকে দেখেছে এবং লিকি কলরনে তার সাথে করমর্দন করেছে। কুইরেলের নিঃশ্বাসে অভিশাপ। আমি ঠিক বুঝতে পারছি না, পাথরটা কি আয়নার ভেতরে? আমি কি আয়নাটা ভেঙে ফেলবো? হ্যারি দ্রুত ভাবছিল। হ্যারি মনে মনে বলল, আমার এখন পৃথিবীতে সবচেয়ে কাম্য কাজ হলো কুইরেলের আগে পরশমণি হস্তগত করা। আমি যদি আয়নাটা দেখি, তাহলে আমি নিজেই জানতে পারবো পরশমণিটা কোথায়। কুইরেলকে বুঝতে না দিয়ে আমি এ কাজ কিভাবে করব? কুইরেলের দৃষ্টি এড়িয়ে আয়নার কাছে যাবার জন্য হ্যারি বাঁ দিকে বাঁক নিল। হ্যারির পায়ের গড়ালিতে দড়ি এত শক্তভাবে বাঁধা ছিল যে তার পক্ষে বাঁধনমুক্ত হওয়া কঠিন। সে বাঁধনমুক্ত করতে গিয়ে মাটিতে পড়ে গেল। কুইরেল এদিকে লক্ষ্য না করেই নিজে নিজে কথা বলছিলেন। এ আয়নাতে কী কাজ হয়? প্রভু, আমাকে সাহায্য করো। সন্ত্রস্ত হয়ে হ্যারি এ প্রশ্নের উত্তর শুনতে পেল, আর উত্তরটাও ছিল কুইরেলের কণ্ঠস্বরে। ছেলেটাকে কাজে লাগাও, ছেলেটাকে কাজে লাগাও। কুইরেল হ্যারির দিকে তাকালেন, তারপর বললেন, পটার, এদিকে এসো। কুইরেল হাতের তালি দিলেন, সাথে সাথে হ্যারির বাঁধন শিথিল হয়ে গেল। হ্যারি নিজের পায়ে দাঁড়ালো। এদিকে এসো। কুইরেল আবার তাকে ডাকলেন, বললেন, আয়নায় তাকিয়ে আমাকে বলো কি দেখছো। হ্যারি হেঁটে হেঁটে কুইরেলের কাছে এলো। আমাকে মিথ্যে বলতে হবে। হ্যারি মনে মনে বলল, আমি অবশ্যই দেখব, কিন্তু দেখার ব্যাপারে মিথ্যা বলবো। কুইরেল হ্যারির পেছনে এসে দাঁড়ালেন। কুইরেলের পাগড়ির বিশেষ গন্ধ হ্যারির নাকে এলো। হ্যারি চোখ বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো এবং আবার চোখ খুলল। আয়নাতে হ্যারি প্রথমে তার প্রতিবিম্ব দেখল। প্রথমে তার চেহারা বিবর্ণ দেখা গেলেও পর মুহূর্তে দেখা গেল প্রতিবিম্বটা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। প্রতিবিম্ব পকেট থেকে একটা রক্তরাঙা পাথর বের করলো। এই দৃশ্য দেখার পর তার পকেটে সে একটা ভারী বস্তুর অস্তিত্ব অনুভব করলো। অবিশ্বাস্যভাবে পাথরটা হ্যারির নাগালের ভেতরে চলে এলো। কুইরেল জানতে চাইল, তুমি কি দেখতে পেলে? সাহস সঞ্চয় করে হ্যারি বলল, আমি দেখলাম আমি ডাম্বলডোরের সাথে করমর্দন করছি। আমি গ্রিফিন্ডার হাউসের অন্য হাউস কাপ জয়লাভ করেছি। কুইরেল আবার অভিশাপ দিলেন। কুইরেল বললেন, আমার সামনে থেকে দূর হয়ে যাও। হ্যারি একটু সরে গেল এবং পকেটে পরশমণির স্পর্শ অনুভব করল। সে কি পরশমণিটি বের করে ফেলবে? হ্যারি 5 কদমও এগোতে পারল না। কুইরেলের ঠোঁট নড়ছে না, কিন্তু তার কণ্ঠস্বর শোনা গেল, সে মিথ্যে বলছে, সে মিথ্যে বলছে। কোয়েরেল আবার বললেন, পটার, তুমি ফিরে এসো। তুমি আসলে কী দেখেছো তা সত্যি করে বলো। কথাগুলো পুনরাবৃত্তি হলো। আমি তার সাথে মুখোমুখি কথা বলতে চাই। কোয়েরেলের সেই কণ্ঠস্বর। প্রভু, আমাকে আজ রাতে তত শক্তিশালী মনে হচ্ছে না। এর জন্য আমার যথেষ্ট শক্তি আছে। হ্যারির মনে হলো সে শয়তান জাদুর চক্রান্তে আটকে গেছে। সে তার পেশি নাড়াতে পারছে না। ভয়ে আর আতঙ্কে সে কোয়েরেলের দিকে তাকালো। কোয়েরেল তার পাগড়ি খুললেন। পাগড়িবিহীন তার মাথা অস্বাভাবিক রকম ছোট মনে হলো। পাগড়ি মাটিতে পড়ে গেল। এবার তিনি ধীরে ধীরে ঘাড় নাড়িয়ে কথা বলতে শুরু করলেন। হ্যারি চিৎকার করে ওঠার কথা, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। যেখানে কোয়েরেলের পিঠ তার সামনে থাকার কথা, সেখানে সামনে থেকে দেখা গেল তার বিকট চেহারা। এত ভয়ঙ্কর চেহারা হ্যারি আর আগে কখনোই দেখেনি। এ চেহারা চোখের মতো সাদা, তীক্ষ্ণ লাল চোখ আর সাপের মতো নাক দিয়ে পানি বেরোচ্ছে। চেহারার দুপাশে দুরকম, দুজনের কুইরেল আর ভলডেমর্ট। হ্যারি পটার, ফিসফিস শব্দ শোনা গেল। হ্যারি পেছনে যেতে চাইল, কিন্তু তার পা চলছে না। মুখটা বলছে, হ্যারি পটার, দেখতে পাচ্ছ আমার এখনকার রূপ? শুধু ছায়া আর ধোঁয়া দিয়ে অন্যের শরীর ধারণ করা যায়। ইউনিকর্নের রক্ত খেয়ে আমার শক্তি বহুগুণ বেড়ে গেছে। তুমি আগেই দেখেছ, কুইরেলের রূপ ধরে আমি অরণ্যে গিয়ে ইউনিকর্নের রক্ত পান করেছি। এখন তুমি দয়া করে তোমার পকেট থেকে পরশমণিটা বের করে আমাকে দিয়ে দাও। কুইরেল তাহলে সব জানে। এই কথা ভেবে হ্যারি পেছনে যেতে চাইল, কিন্তু তার পা চলছে না। মুখটা হ্যারিকে বলল, বোকার মতো কাজ করো না। তোমার জীবন বাঁচাতে চাইলে আমার সাথে যোগ দাও, নতুবা তোমার বাবা মার মতোই তোমার পরিণতি হবে। তারা দুজনই মারা যাওয়ার সময় আমার অনুকম্পা চেয়েছিলেন। মিথ্যুক! হ্যারি চিৎকার করে উঠল।
কুইরেল পেছন ফিরে হ্যারির দিকে অগ্রসর হচ্ছিলেন, যাতে ভলডেমর্ট তাকে দেখতে পায়। শয়তানি মুখে মুচকি হাসি, বড়ই মর্মস্পর্শী। শয়তানি মুখে উচ্চারিত হলো, আমি সর্বদা এই বীরত্বকে দাম দেই। তোমার বাবা মাও সাহসী ছিলেন। প্রথমে আমি তোমার বাবাকে হত্যা করি। তিনি আমার সাথে সাহসের সাথে যুদ্ধ করেছেন। তোমার মায়ের মারা যাবার কথা ছিল না। তিনি তোমাকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। তার মৃত্যুকে ব্যর্থ করতে না চাইলে তুমি আমাকে পাথরটা দিয়ে দাও। কক্ষনো না, হ্যারি জোর দিয়ে বলল। হ্যারি লাফ দিয়ে আগুনের শিখার দিকে ধাবিত হলো। ভলডেমর্ট চিৎকার করে উঠল, তাকে পাকড়াও করো। পর মুহূর্তে হ্যারি অনুভব করল যে কুইরেলের হাত তার মুষ্টির ওপর অংশ স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গে হ্যারি তার কপালের কাটা দাগে তীব্র ব্যথা অনুভব করল। তার মনে হলো তার কপালের দু টুকরো হয়ে যাবে। সে তার সমগ্র সত্তা দিয়ে জোর করে চিৎকার দিল, কিন্তু সে অবাক হয়ে দেখল কুইরেল তাকে ছেড়ে দিয়েছে এবং তার ব্যথা অনেকটাই কমে গেছে। কুইরেল কোথায় আছেন তা দেখার জন্য সে চারদিকে তাকালো। কুইরেল ব্যথায় কুঁজো হয়ে তার আঙ্গুল দেখছিলেন। পাকড়াও করো, তাকে পাকড়াও করো। আবার ভলডেমর্টের চিৎকার। কুইরেল আবার উঠে হ্যারিকে মাটিতে ফেলে দিয়ে তার গলা চেপে ধরেছে। হ্যারির কপালের কাটা দাগের ব্যথা অনেক বেড়ে গেছে। তারপরও সে দেখতে পেল যে কুইরেল নিজে যন্ত্রণায় কাতরাচ্ছে। কুইরেল চিৎকার করছে, প্রভু, আমি তাকে আর ধরে রাখতে পারছি না। আমার হাত, আমার হাত। কুইরেল হাঁটু দিয়ে হ্যারিকে মাটির উপরে চেপে রাখলেও সে তার গলা ছেড়ে দিলেন এবং বিস্ময়ে বিচলিত হয়ে নিজের হাতের ব্যথার প্রতি দৃষ্টি দিলেন। তাহলে ওকে হত্যা করো, বোকা কথাকার, ভলডেমর্ট চিৎকার করে বলল। একটা কঠিন অভিশাপ দেবার জন্য কুইরেল তার হাতের ওপরে ওঠালেন। ব্যাপারটা বুঝতে পেরেই হ্যারি তার মুখ চেপে ধরল। আহ! কুইরেল মাটিতে পড়ে গেলেন। হ্যারি জানত যে মারাত্মক যন্ত্রণায় কাতর হলে কুইরেল তার কেশ স্পর্শ করতে পারবে না। সুতরাং অভিশাপ বন্ধ রাখতে কুইরেলকে কাবু করা ছাড়া কোনো উপায় নেই। হ্যারি লাফ দিয়ে কুইরেলকে এমন শক্তভাবে জাপটে ধরল যে কুইরেল নড়তেই পারছিল না, শুধু চিৎকার করছিলেন। কুইরেল হ্যারিকে ছেড়ে আপ্রাণ চেষ্টা করলেন। হ্যারি কপালের ব্যথা আবার বাড়তে লাগলো। হ্যারি কিছুই দেখতে পাচ্ছিল না, কেবল কুইরেলের চিৎকার আর ভলডেমর্টের তাকে হত্যা করো, তাকে হত্যা করো কথাগুলো শুনছে। সে অনুভব করল কুইরেল তার বাহুবেষ্টনী থেকে মুক্ত হয়ে গেছে। সামনে কেবল অন্ধকার আর অন্ধকার। মাথার ওপর সোনার মতো কি যেন চকচক করছে। হ্যারি সেটা ধরতে গেল। তার হাত বেশ ভারী হয়ে যাওয়ায় সে এটা ধরতে পারল না। হ্যারি ভালো করে তাকালো, দেখল আসলে সেটা একজোড়া চশমা। কি আশ্চর্য ব্যাপার! শুভ অপরাহ্ন হ্যারি, ডাম্বলডোর তাকে বললেন। হ্যারি তার দিকে তাকালো, তারপর সব কিছু মনে পড়ল। সে বলল, স্যার, পরশমণিটা অধ্যাপক কুইরেল হস্তগত করে ফেলেছেন। তাড়াতাড়ি কিছু একটা করো। শান্ত হও বাছা, অধ্যাপক ডাম্বলডোর বললেন। তুমি সময়ের একটু পেছনে আছো। কুইরেল পরশমণি পাননি। তাহলে? হ্যারি অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যারি, শান্ত হও, ডাম্বলডোর বললেন, নতুবা মাদাম পমফ্রে আমাকে এখান থেকে বের করে দেবেন। হ্যারি ঢক গিলে চারদিকে তাকালো। এতক্ষণে সে বুঝল সে এখন হাসপাতালে সাদা বিছানার উপর শুয়ে আছে। পাশে একটা উঁচু টেবিল। টেবিলের ওপর এত মিষ্টি রাখা আছে দেখে মনে হবে এটা বুঝি মিষ্টির দোকান। এই দেখো, তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য উপহার পাঠিয়েছে, ডাম্বলডোর বললেন। পাতালপুরীতে বন্দিদশায় তোমার আর কুইরেলের ভেতর কী ঘটেছে এটা কেউ জানে না। সবাই জানে তুমি অসুস্থ। হাসপাতালে তোমার চিকিৎসা হচ্ছে। কতদিন ধরে আমি এখানে আছি? হ্যারি জানতে চাইল। 3 দিন হবে। তুমি যে সুস্থ হয়েছ এটা শুনতে পারলে রোনাল্ড বুইসলি ও মিস গ্রেঞ্জার খুবই স্বস্তি বোধ করবে। তোমার ব্যাপারে তারা খুবই উদ্বিগ্ন। স্যার, পরশমণি কোথায়? হ্যারি জানতে চাইল। ডাম্বলডোর বললেন, আমি দেখতে পাচ্ছি তুমি এখনও পাথরের কথা ভুলতে পারোনি। অধ্যাপক কুইরেল তোমার কাছ থেকে পরশমণিটা নিতে পারেননি, কারণ আমি যথাসময়ে উপস্থিত হয়ে পড়েছিলাম। যদিও তুমি খুব ভালোভাবে ওকে মোকাবেলা করেছিলে। তাহলে পরশমণি আপনার কাছে? হ্যারি জানতে চাইল। আমার ভয় ছিল আমার যেতে হয়তো দেরি হয়ে যেতে পারে, অধ্যাপক ডাম্বলডোর বললেন। না, আপনি ঠিক সময়ে এসেছেন। আমি তাকে বেশিক্ষণ পরশমণি থেকে দূরে রাখতে পারতাম না, হ্যারি বলল। ডাম্বলডোর আরও বললেন, আমি পাথরের কথা বলছি না, বলছিলাম তোমার চেষ্টার কথা। এতে তোমার মৃত্যুও হতে পারত। এজন্য খুব ভয় পেয়েছিলাম। আর পরশমণির কথা বলছো, সেটা ধ্বংস করা ফেলে হয়েছে। ধ্বংস করা হয়েছে? হ্যারি বিস্ময়ের সাথে মন্তব্য করল। আপনার বন্ধু নিকোলাস ফ্লামেল? তুমি তাহলে নিকোলাস ফ্লামেল সম্পর্কে জানো? ডাম্বলডোর বললেন। তুমি ঠিক কাজটাই করেছো, তাই না? আমি আর নিকোলাস আলাপ করে সিদ্ধান্ত নিলাম যা করা হয়েছে তা ঠিকই ছিল।
তার মানে নিকোলাস এবং তার স্ত্রী মারা যাবেন, তাই নয় কি? তবে তাদের কাছে প্রচুর মৃত সঞ্জীবিনী সুধা আছে। হ্যাঁ, পরবর্তীতে তারা মারা যাবেন। হ্যারির চেহারায় বিস্ময়ের ছাপ দেখে ডাম্বলডোর মুচকি হাসলেন। ডাম্বলডোর বললেন, তোমাদের মতো তরুণদের কাছ থেকে এটা অবিশ্বাস্য মনে হতে পারে। নিকোলাস এবং পেরেনেলের কাছে এটা হবে দীর্ঘদিনের পর সবার জন্য বিছানায় যাওয়া। বড় কথা হলো, সুসংগঠিত মৃত্যু হলো পরবর্তী পর্যায়ে যাবার অভিযান। ডাম্বলডোর আরও বললেন, পরশমণি বড় কথা নয়, মানুষ এমন কিছু আকাঙ্ক্ষা করে যা বাস্তবে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। হ্যারি বাকরুদ্ধ হয়ে পড়ল। ডাম্বলডোর মৃদু হেসে ওপরে ঘরের ছাদের দিকে তাকালেন। স্যার, হ্যারি বলল, আমি ভাবছিলাম পরশমণি তো ধ্বংস করা হয়েছে, কিন্তু ভলডেমর্ট এবং ইউনোহুর ভূমিকা কি হবে? হ্যারি তাকে সবসময় ভলডেমর্ট ডাকবে, তার সঠিক নামে ডাকবে, কোনো বিশেষণের দরকার নেই। নামের ভীতি মানুষের ভীতি বাড়িয়ে দেয়। জি স্যার, হ্যারি বলল। ভলডেমর্ট ফিরে আসার চেষ্টা করেছেন, তাই না? তিনি তো এখনও বিদায় হননি, হয়েছেন কি? হ্যারি, তুমি ঠিকই বলেছ, ডাম্বলডোর বললেন। ভলডেমর্ট ফিরে আসার চেষ্টা করছে, সে যায়নি। সে কাছাকাছি কোথাও আছে। সে কারোর সঙ্গে তার শরীর ভাগাভাগি করে নিতে চাচ্ছে। সে যদি সত্যি সত্যি জীবিত না থাকে, তাহলে কেউ তাকে হত্যা করতে পারবে না। সে কুইরেলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। শত্রু মিত্র কারোর প্রতি সে করুণা করে না। হ্যারি মাথা নাড়ল। তার কপালের ব্যথাটা আবার বেড়ে গেছে। তারপর ডাম্বলডোরের উদ্দেশ্যে বলল, স্যার, আপনাকে আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি আমার প্রশ্নগুলোর জবাব দেবেন? সত্য শব্দটি একটা সুন্দর ও নিষ্ঠুর শব্দ, ডাম্বলডোর মন্তব্য করলেন। তাই খুব সতর্কভাবে তোমার প্রশ্নগুলোর জবাব দেবার চেষ্টা করব। সমস্যা না হলে আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেব। যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে মিথ্যে বলবো না। হ্যারি শুরু করল। ভলডেমর্ট বলেছিলেন তিনি আমার মাকে হত্যা করেছেন, কারণ আমার মা আমাকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। এখন সে আমাকে কেন হত্যা করতে যাচ্ছে? ডাম্বলডোর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যারি, আমি দুঃখিত। আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। অর্থাৎ আজ বা এখন আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে একদিন তুমি এই প্রশ্নের উত্তর পাবে। তুমি বড় হলে সব জানতে পারবে। আর আমি এটাও জানি এই প্রশ্নের উত্তর তোমার ঘৃণা উদ্রেক করবে। বড় হলে তুমি নিজেই সব জানতে পারবে। হ্যারি বুঝতে পারল এই বিষয়ে আর কথা বলা অবান্তর। কিন্তু কুইরেল কেন আমাকে স্পর্শ করতে পারেনি? হ্যারি পরবর্তী প্রশ্ন। ডাম্বলডোর জবাব দিলেন, তোমাকে বাঁচাতে গিয়ে তোমার মায়ের মৃত্যু ঘটেছে। ভালোবাসা কি জিনিস এ বিষয়ে ভলডেমর্টের কোনো ধারণা ছিল না। ভালোবাসা যে কত শক্তিশালী হতে পারে তা সে কখনোই বুঝতে পারেনি। তোমার জন্য তোমার মায়ের ভালোবাসা একটা অনন্য ঘটনার স্বীকৃতি পেয়েছে। তিনি তার ভালোবাসার কোনো চিহ্ন রেখে যেতে পারেননি। তোমার জন্য তোমার মায়ের ভালোবাসা তোমাকে চিরদিনের জন্য নিরাপদ করে দিয়েছে। আর কুইরেলের ভেতরে আছে ঘৃণা, লোভ আর উচ্চাভিলাষ। তার এই দোষগুলো ভলডেমর্টের কাছ থেকে পাওয়া। এজন্য কুইরেল তোমাকে স্পর্শ করতে পারেনি। ডাম্বলডোর জানালা দিয়ে বাইরে তাকালেন। এই ফাঁকে হ্যারি তার চোখের জল মুছল। হ্যারির বাষ্পরুদ্ধ কণ্ঠ স্বাভাবিক হয়ে এলে তার পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন অদৃশ্য হওয়ার পোশাকটা আসলে কে পাঠিয়েছিল? ডাম্বলডোর জবাব দিলেন, তোমার বাবা আমাকে এই পোশাকটা দিয়ে গিয়েছিলেন। আমার মনে হলো পোশাকটা তোমার পছন্দ হবে। তোমার বাবা এই অদৃশ্য হওয়ার পোশাক পরে রান্নাঘর থেকে খাবার চুরি করতেন। আমার আরও কিছু প্রশ্ন আছে। বলো। কুইরেল বলেছিলেন স্নেইপ? হ্যারি বলল। অধ্যাপক স্নেইপ? ডাম্বলডোর জিজ্ঞেস করলেন। জি স্যার। কুইরেল আমাকে জানালেন যে স্নেইপ আমাকে ঘৃণা করেন, কারণ তিনি আমার বাবাকে ঘৃণা করতেন। হ্যাঁ, তারা দুজনকেই ঘৃণা করতেন, ডাম্বলডোর ব্যাখ্যা করলেন। তবে তাদের অপছন্দ তোমার আর ম্যালফয়ের অপছন্দের মতো নয়। তোমার বাবা এমন একটা কাজ করেছিলেন যা অধ্যাপক স্নেপ কখনোই ক্ষমা করতে পারেননি। সেটা কি? হ্যারি প্রশ্ন করল। তিনি তার জীবন বাঁচিয়েছিলেন, ডাম্বলডোর বললেন। আপনি কি বলছেন? হ্যারি সবিস্ময়ে প্রশ্ন করল। হ্যাঁ, ডাম্বলডোর স্বপ্নিল দৃষ্টিতে বললেন। মানুষের মন বড়ই বিচিত্র। তারা কত রকম অদ্ভুত কাজ করে। স্নেপ কখনোই তোমার বাবার কাছে ঋণী থাকতে চাননি। আমার ধারণা এবছর তোমাকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি তোমার পিতৃঋণ শোধ করতে চান। এটা করতে পারলে তিনি তোমার বাবার স্মৃতিকে ঘৃণা করতে পারবেন। এসব কথা শুনে হ্যারির মাথা গুলিয়ে গেল। সে কিছুই বুঝে উঠতে পারল না। স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে, হ্যারি বলল। একটাই মাত্র প্রশ্ন? ডাম্বলডোর বললেন। আয়না থেকে আমি কিভাবে পরশমণিটা পেলাম? হ্যারি জানতে চাইল।
আমি খুব আনন্দিত যে তুমি এই প্রশ্নটি করেছো, ডাম্বলডোর বললেন। এটা আমার চিন্তাপ্রসূত। এছাড়া তোমার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আছে, ভেবে দেখো। মাত্র একজন লোক পাথরটা পেতে চেয়েছিল, পেলেও কিন্তু ব্যবহার জানে না, নতুবা এটা থেকে সোনা বানাবে অথবা অমৃত মনে করে পান করবে। হয়েছে অনেক প্রশ্ন করেছো, আর নয়। এরপর ডাম্বলডোর হ্যারিকে মিষ্টি খাবার আমন্ত্রণ জানালেন এবং হ্যারির মুখে একটা মিষ্টি তুলে দিলেন। ডাম্বলডোরের উত্তরটা হ্যারির কাছে হেয়ালি রয়ে গেল। ম্যাট্রন মাদাম পামফ্রে অত্যন্ত চমৎকার কিন্তু বড্ড কড়া মহিলা। হ্যারি বলল, আর মাত্র 5 মিনিট? অসম্ভব, মাদাম পামফ্রে বললেন। অধ্যাপক ডাম্বলডোরকে ভেতরে আসতে দিয়েছিলেন, হ্যারি বলল। মাদাম পামফ্রে বললেন, হ্যাঁ তাকে দিয়েছি, তবে অধ্যাপক ডাম্বলডোর তো হগার্সের প্রধান শিক্ষক। তবে হ্যারি, তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি তো বিশ্রাম নিচ্ছি, দেখছেন তো আমি বিছানায় শুয়ে আছি, হ্যারি বলল। ঠিক আছে, মাদাম পামফ্রে বললেন, মনে রেখো তোমাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হলো। তিনি রন ও হারমিয়নকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। হ্যারি! রন ও হারমিয়ন আনন্দে চিৎকার করে উঠল। তারা বলল, আমরা আর অধ্যাপক ডাম্বলডোর তোমার জন্য খুবই উদ্বিগ্ন ছিলাম। পুরো স্কুলে এ নিয়ে আলোচনা হচ্ছে, রন বলল। কিন্তু আসলে কি ঘটেছিল? এটা এমন একটা সত্য ঘটনা যা গল্পের চেয়ে অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ। হ্যারি তাদেরকে সব খুলে বলল, কুইরেলের কথা, ভোল্ডেমর্টের কথা, আয়না ও পরশমণির কথা। রন আর হারমিয়ন মনোযোগ দিয়ে হ্যারির কথা শুনল। হ্যারি তাদের কুইরেলের পাগড়ির তলায় কী আছে সেটাও বলল। হ্যারির কথা শেষ হওয়া মাত্রই রন বলে উঠল, পরশমণি তাহলে কোথায়? আর যদি পরশমণি ধ্বংস হয়ে যায় তাহলে তো নিকোলাস ফ্লামেলের মৃত্যু অবধারিত। হারমিয়ন আত্মচিৎকার করল। হ্যারি বলল, আমিও তাই ভাবছিলাম, কিন্তু ডাম্বলডোর আমাকে বোঝালেন যে সুসংগঠিত মানে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অভিযান মাত্র। তোমাদের দুজনের কি হয়েছিল? হ্যারি জানতে চাইল। আমরা ঠিকভাবে ফিরে এসেছি, হারমিয়ন বলল। রনকে নিয়ে আসতে অবশ্য কিছুটা সময় লেগেছে। অধ্যাপক ডাম্বলডোরের সাথে যোগাযোগ করার জন্য আমরা পেঁচার ঘরে যাওয়ার পথে প্রবেশ হলে ডাম্বলডোরকে পাই। তিনি আগেই সব জেনেছেন। তিনি বললেন, হ্যারি তার পেছনে গিয়েছে, তাই না? তারপর তিনি দ্রুত তোমার দিকে ছুটলেন। তোমার মাধ্যমে তিনি কাজ করতে চেয়েছিলেন কি? রন জানতে চাইল। তোমাকে তোমার বাবার পোশাক আর অন্যান্য জিনিস পাঠিয়ে, হারমিয়ন ক্রোধের সাথে বলল। তিনি যদি কিছু করে থাকেন, আমি বলতে চাচ্ছি তোমার তো মৃত্যুও হতে পারত। ঘটনা তা নয়, হ্যারি প্রতিবাদ করে উঠল। আসলে তিনি আমাকে একটি সুযোগ দিতে চেয়েছিলেন। এখানে যা কিছু ঘটেছে সবই তার জানা ছিল। আমার ধারণা আমরা কি করতে চাচ্ছি তাও তিনি জানতেন। তিনি আমাদেরকে বাধা না দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলেন। আমার মনে হয় আয়নার বিষয়টা কোনো কাকতালীয় ঘটনা নয়। আসলে আগে থেকেই তিনি সব কিছু পরিকল্পনা করেছিলেন। হ্যাঁ, তুমি তো ডাম্বলডোরের প্রশংসা করবেই, রন বলল। এবারে অন্য প্রসঙ্গে আসি। বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ভোজ হবে। খেলাতে স্লিদারিন হাউস জিতেছে। কিডিজ প্রতিযোগিতায় তুমি ছিলে না। তোমাকে ছাড়া আমরা পেছনে পড়ে গেছি। তবে আগামীকাল ভোজটা ভালো হবে। ঠিক সেই মুহূর্তে মাদাম পমফ্রে ঘরে ঢুকে বললেন, তোমার 15 মিনিট কথা বলেছ, এবার বাইরে যাও। রাতে ভালো ঘুমের ফলে হ্যারির সুস্থতা ফিরে এলো। হ্যারি মাদাম পমফ্রেকে বলল, আমি ভোজে যোগ দিতে চাই, আমি কি যেতে পারবো? মাদাম পমফ্রে বললেন, ভোজে যাবার জন্য অধ্যাপক ডাম্বলডোর তোমাকে ইতিমধ্যেই অনুমতি দিয়েছেন, তবে তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না সেখানে যাওয়াটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ হবে কিনা। তোমাকে দেখতে আর একজন এসেছেন। খুব ভালো, কে সে? হ্যারি জিজ্ঞেস করলো। দরজা খুলে হ্যাগ্রিড ভেতরে প্রবেশ করলো। তার ইয়া বড় শরীর নিয়ে যখন সে ভেতরে ঢুকলো, তার শরীরের কাছে ঘরটাই ছিল ছোট মনে হচ্ছিল। হ্যাগ্রিড হ্যারির পাশে বসলেন। হ্যারির দিকে এক নজর তাকিয়ে তিনি কাঁদতে শুরু করলেন। এসবই আমার দোষে, হ্যাগ্রিড বললেন। আমি তাদের ফ্লাফির কথা বলেছি, তারা ফ্লাফির কথা জানতো না। তোমরা তো মারাও যেতে পারতে। আমি এসব করেছি ড্রাগনের ডিম পাবার জন্য। আমি আর পান করব না। এখন থেকে আমি সব কিছুই বাদ দিয়ে মাগলদের মতো জীবনযাপন করব। হ্যাগ্রিড, হ্যারি বলল। হ্যাগ্রিডের অনুতাপ ও কান্না দেখে হ্যারির খুবই খারাপ লাগলো। হ্যাগ্রিড দাড়ি বেয়ে অশ্রু করাচ্ছিল। সে যেভাবেই হোক বের করে ফেলতো। এই হলো ভলডেমর্ট, তাকে না বললেও সে সব ঠিক বের করে ফেলতো। হ্যারি যুক্তি দেখালো। তুমি তো মারাও যেতে পারতে। হ্যাগ্রিড ফুপিয়ে কাঁদলেন। দয়া করে ওই নামটি আর উচ্চারণ করো না। ভলডেমর্ট হ্যারি নিচু স্বরে উচ্চারণ করল।
নামটা শুনে হ্যাগ্রিড এত চমকালো যে তার কান্না থেমে গেল। হ্যারি বলল, আমি তাকে দেখেছি, এজন্য আমি তাকে তার নাম ধরেই ডাকছি। হ্যাগ্রিড, দুঃখ পাওয়ার কিছু নেই, বরং খুশি হন। আমরা পরশমণিকে রক্ষা করেছি। যদিও এটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, ভলডেমর্ট তো আর এটা ব্যবহার করতে পারবে না। একটা চকলেট বিস্কিট নিন, আমার কাছে অনেক আছে। হ্যাগ্রিড হাত দিয়ে নাক মুছে বললেন, এখন আমার মনে পড়েছে। হ্যারি, আমার কাছে তোমার জন্য উপহার আছে। এটা কি আপনার সেই স্যান্ডউইচ? হ্যারি আগ্রহের সাথে জিজ্ঞেস করলো। না, ডাম্বলডোরের গতকাল আমাকে ছুটি দিয়েছেন, হ্যাগ্রিড বলল, যেখানে আমাকে অপসারণ করার কথা। যাক, তিনি তোমার জন্য এই উপহারটা দিয়েছেন। দেখে মনে হলো চামড়ায় বাঁধানো একটা সুন্দর বই। হ্যারি আগ্রহের সাথে বইটা খুলল। বইয়ে ছিল জাদুকরের অসংখ্য ছবি। প্রতিটি পৃষ্ঠায় ছিল তার বাবা ও মার ছবি। স্মিথ হাসিতে তারা তাদের দিকে হাত নাড়ছে। ওই রাতে হ্যারি একাই তাদের বছরের শেষ ভোজে গেল। মাদাম পমফ্রে তাকে আরেকবার চেক আপের জন্য পিড়াপিড়ি করায় হ্যারি একটু দেরি হয়ে গেল। হ্যারি যখন পৌঁছলো তার আগেই গ্রেট হলটা ভরে গেছে। হলঘরটা স্লিদারিন হাউসের রং সবুজ দিয়ে সাজানো হয়েছে, কারণ স্লিদারিন হাউস পরপর 7 বার হাউস কাপ জয় করেছে। একটা ব্যানারে স্লিদারিন হাউসের প্রতীক সাপ দেখানো হয়েছে। ওই ব্যানারটা বড় টেবিলের পেছনের দেয়ালে টাঙানো হয়েছে। হ্যারি যখন হল ঘরে প্রবেশ করলো তখন চারদিকে জোরে জোরে নানা কথাবার্তা শুনতে পেল। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল হ্যারি নিজেই। সবাই তার দিকে তাকিয়ে আছে। হ্যারি চুপচাপ গ্রিফিন্ডার টেবিলে রন আর হারমিওনের মাঝখানে একটা আসনে বসলো। তাকে নিয়ে যে এত কথা হচ্ছে, সবাই তার দিকে তাকিয়ে আছে, এটা নিয়ে হ্যারি মাথা ঘামালো না। সৌভাগ্যবশত একটু পরেই ডাম্বলডোর এলেন। তার সাথে সাথে সব গুঞ্জন মিলিয়ে গেল। আরেকটা বছর পার হয়ে গেল, ডাম্বলডোর বললেন। ভোজ শুরু হবার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। বছরটি কেমন ছিল আশা করি তোমরা যখন এখানে এসেছিলে সেই সময় থেকে এখন তোমাদের জ্ঞানের পরিধি বেড়েছে। তোমাদের সামনে পুরো গ্রীষ্মকাল পড়ে আছে, এটা তোমরা কাজে লাগাতে পারো, ডাম্বলডোর বলে চললেন। আমার মনে হয় এখন হাউস কাপ বিতরণ করা যেতে পারে। পয়েন্ট অনুযায়ী বিভিন্ন হাউসের অবস্থান তোমাদের জানিয়ে দিচ্ছি। 312 পয়েন্ট নিয়ে গ্রিফিন্ডার হাউস চতুর্থ, 352 পয়েন্ট নিয়ে হাফলপ হাউস তৃতীয়, 426 পয়েন্ট নিয়ে রেভেনক্লো হাউস দ্বিতীয়, 472 পয়েন্ট নিয়ে স্লিদারিন হাউস প্রথম। স্লিদারিন হাউস আনন্দ উল্লাসে ফেটে পড়ল। হ্যারি দেখল ড্রাকো ম্যালফয় তার টেবিলে তার বাটি দিয়ে আওয়াজ করছে। দৃশ্যটা ছিল হ্যারির জন্য মনোকষ্টের। সাবাস স্লিদারিন হাউস, হাউসকে উৎসাহ দিয়ে ডাম্বলডোর বললেন। তবে সাম্প্রতিক ঘটনাকে বিবেচনায় রাখতে হবে। ঘর আবার শান্ত হয়ে গেল। স্লিদারিনের হাসিও কিছুটা মিলিয়ে গেল। ডাম্বলডোর বললেন, সবশেষে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ, প্রথমে রন উইসলি। ভয়ে রনের চেহারা বিবর্ণ হয়ে গেল। গত কয়েক বছরের মধ্যে হগার্সের সবচেয়ে ভালো দাবা খেলার জন্য আমি গ্রিফিন্ডার হাউসকে 50 পয়েন্ট দিচ্ছি। গ্রিফিন্ডার হাউস ছাদ ফাটা হর্ষধ্বনিতে ফেটে পড়ল। কিছুক্ষণ পর ঘর শান্ত হলো। দ্বিতীয়ত, অধ্যাপক ডাম্বলডোর বললেন, আমি মিস গ্রেঞ্জারকে কঠিন অবস্থায় ঠান্ডা মাথায় অভূতপূর্ব সাহসের পরিচয় দেবার জন্য গ্রিফিন্ডার হাউসকে আমি 50 পয়েন্ট দিচ্ছি। হারমিওন তার ভাঁজ করা হাতের ওপরে তার মুখ গুজল। হ্যারি নিশ্চিত যে হারমিওন আনন্দে কাঁদছে। গ্রিফিন্ডার হাউস খুবই খুশি, মোট 100 পয়েন্ট পেয়েছে। তৃতীয়ত, হ্যারি পটার, ডাম্বলডোর বললেন। হ্যারির নাম ঘোষণার সাথে সাথে সমস্ত ঘর পিনপতন স্তব্ধ হয়ে গেল। কোথাও কোনো কথা নেই। ধৈর্য ধারণ করে অভূতপূর্ব সাহস প্রদর্শন করার জন্য আমি গ্রিফিন্ডার হাউসকে 60 পয়েন্ট দিলাম। কানফাটা হর্ষধ্বনি, চারদিকে হইহুল্লা, আনন্দে উৎসব। গ্রিফিন্ডার হাউসের এখন পয়েন্ট হয়েছে 472, স্লিদারিন হাউসের সমান পয়েন্ট। ডাম্বলডোর যদি হ্যারিকে আরেকটা পয়েন্ট বেশি দিতেন তাহলে গ্রিফিন্ডার হাউস হাউস কাপ পেয়ে যায়। ডাম্বলডোর তার হাত ওঠালেন। পুরো ঘর শান্ত হয়ে গেল। ডাম্বলডোর বললেন, সাহসের রকম ফের আছে। শত্রুকে মোকাবেলা করতে হলে অনেক সাহসের প্রয়োজন হয়, আবার বন্ধুকে সাহায্য করতে হলেও সাহসের প্রয়োজন হয়। এবার আমি মিস্টার নেভিল লংবটমকে 10 পয়েন্ট দিচ্ছি। গ্রেট হলের বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকতেন তিনি ভাবতেন ঘরের ভেতরে নিশ্চয়ই একটা বিস্ফোরণ ঘটে গেছে। গ্রিফিন্ডার হাউসের আনন্দ উল্লাসের আওয়াজ ছিল এত তীব্র। নেভিলকে উৎসাহ দেওয়ার জন্য হ্যারি, রন আর হারমিওন দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। আর তখন নেভিলকে সবাই বুকে জড়িয়ে ধরেছে। ওকে আর দেখাই যাচ্ছে না সবার ভিড়ে। কেউ কেউ হ্যারিকে চাপড় দিচ্ছে। হ্যারি, রন আর হারমিওন দাঁড়িয়ে আনন্দ করছিল।
নেভিল অভূতপূর্ব ঘটনায় হতবিহ্বল ও তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। গ্রিফিন্ডর হাউসের জন্য নেভিল এর আগে কখনোই এত পয়েন্ট পায়নি। হ্যারি তখন আনন্দে উদ্বেলিত। রনকে মৃদু ধাক্কা দিয়ে হ্যারি ম্যালফয়ের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করল। ম্যালফয়কে এত হতভম্ব ও বিচলিত আর কখনোই দেখা যায়নি। মনে হচ্ছিল অন্ধ হবার অভিশাপটা তার উপর প্রভাব ফেলেছে। আবার ডাম্বলডোর হাত উঠিয়ে বললেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। চারদিকে তখনও করতলি ও হর্ষধ্বনি। স্লিদারিন হাউসের পয়েন্ট কমে যাওয়ায় রেভেনক্লো ও হাফলপ হাউস হর্ষধ্বনি করছে আর বলছে পয়েন্ট পুনর্বিন্যাসের পরিপ্রেক্ষিতে এবং পরিবর্তিত পরিস্থিতিতে সাজসজ্জাতেও কিছুটা পরিবর্তন করতে হবে। ডাম্বলডোর হাততালি দিলেন। মুহূর্তের মধ্যে সবুজ চাদর লাল চাদরে রূপান্তরিত হলো। রূপো সোনা হয়ে গেল এবং পেছনের ব্যানারে স্লিদারিন হাউসের প্রতীক সাপের পরিবর্তে গ্রিফিন্ডার হাউসের প্রতীক সিংহ প্রতিস্থাপিত হলো। কৃত্রিম হাসি নিয়ে অধ্যাপক স্নেপ অধ্যাপক ম্যাকগোনালগলের সাথে করমর্দন করলেন। একটু পর তার নজর পড়ল হ্যারির ওপর। হ্যারি অনুভব করল যে তার প্রতি স্নেপের মনোভাব সামান্যতম পরিবর্তন হয়নি। এতে অবশ্য হ্যারি উদ্বিগ্ন হলো না। জীবন তার স্বাভাবিক গতিতেই চলতে লাগলো। হ্যারির জীবনে সন্ধ্যাটা ছিল সর্বশ্রেষ্ঠ। কিডিচ খেলা জয়লাভ করা বা বড়দিনের উপহার পাওয়া বা দানবটাকে হত্যা করার তুলনায় এ সন্ধ্যাটা ছিল অনেক অনেক বেশি ভালো। এটা ছিল হ্যারির জন্য একটা অবিস্মরণীয় সন্ধ্যা। সামনে যে পরীক্ষার ফল বেরোবে এটা হ্যারি সম্পূর্ণ ভুলে গিয়েছিল, কিন্তু পরীক্ষার ফল শেষ পর্যন্ত বেরোলো। বিস্ময়ের সাথে হ্যারি আর রন লক্ষ্য করল যে ভালো মার্কস পেয়েই তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হারমিওন অবশ্য প্রথম হয়েছে। নেভিল হার্বোলজিতে ভালো করে ওষুধ তৈরির বিষয়ে প্রাপ্ত কম নাম্বারকে পুষিয়ে নিয়েছে। তাদের ধারণা ছিল যে গর্দভ ও নিচুমনা গয়েল পরীক্ষা পাশ করবে না। তাদের বিস্মিত করে সেও পরীক্ষা উত্তীর্ণ হলো। এটা ছিল লজ্জার বিষয়। তবে রন হ্যারিকে বোঝালো জীবনে যা পাওয়া যায়, যা চাওয়া যায় তার সবই কিন্তু পাওয়া যায় না। হঠাৎ করেই ওয়ার্ড্রোবগুলো খালি হয়ে গেল। সবাই তাদের ট্রাঙ্ক ভরে ফেলেছে। এবার ফেরার পালা। তাদেরকে নৌকা দিয়ে নিয়ে যাবার জন্য হ্যাগ্রিড এসে উপস্থিত। এরপর তারা হগার্সের এক্সপ্রেসে উঠবে। প্ল্যাটফর্মে আসতে তাদের একটু বিলম্বই হলো। তারা দুজন দুজন করে তিনজন তিনজন করে দরজা অতিক্রম করলো। তাদের প্রতি মাগলরা কেউ তেমন লক্ষ্য করলো না। তোমাকে গ্রীষ্মকালে আমাদের বাড়িতে কিছুদিন এসে থাকতে হবে, রন বলল। আমি তোমার কাছে পেঁচা পাঠিয়ে দেব। ধন্যবাদ, হ্যারি জবাব দিল। আমি এর জন্য অপেক্ষা করব। বাই হ্যারি। সিও পোটার। তুমি তো এখানেও বিখ্যাত। আমি কোথাও যাচ্ছি না, তবে তোমার শুভকামনা করি, হ্যারি জবাব দিল। সে রন আর হারমিওন একত্রে গেট অতিক্রম করলো। মা, এই তো হ্যারি, তাকিয়ে দেখো। চুপ করো জিনি, কাউকে আঙ্গুল দিয়ে দেখানো অভদ্রতা। এটা ছিল গিনি উইসলি, রনের বোন। তাদের দিকে তাকিয়ে মিসেস উইসলি মুচকে হাসলেন। নিশ্চয়ই বছরটা ব্যস্ততার মধ্যে কেটেছে, তিনি বললেন। আসলেই, হ্যারি জবাব দিল। মিষ্টি আর জাম্পারের জন্য ধন্যবাদ। এটা উল্লেখ করার মতো কিছু নয়, মিসেস উইসলি বললেন। তুমি কি যাওয়ার জন্য তৈরি? আশ্চর্যের ব্যাপার, এ তো আঙ্কেল ভার্নন। হ্যারির হাতে খাঁচাবন্দি পেঁচা দেখে গভধারী আঙ্কেল তার বিরক্তি প্রকাশ করতে দ্বিধা করলেন না। তার পেছনে আছেন চাচি পেতুনিয়া, এমনকি ডাডলি পর্যন্ত। হ্যারির চেহারা দেখে সে কিছুটা সন্ত্রস্ত। আপনারা নিশ্চয়ই হ্যারির পরিবারের সদস্য? মিসেস উইসলি তাদের জিজ্ঞেস করলেন। বলতে পারেন, আঙ্কেল ভার্নন উত্তর দিয়ে হ্যারির উদ্দেশ্যে বললেন। বাছা, তাড়াতাড়ি চলে এসো, আমাদের হাতে সময় নেই। আঙ্কেল ভার্নর হাঁটতে শুরু করলেন। রন আর হারমিওনের সাথে শেষ কথা বলার জন্য হ্যারিও একটু দেরি করছিল। গ্রীষ্মকালে আবার দেখা হবে। তুমি সুন্দর ছুটি কাটাতে পারবে ভেবে আমার খুব ভালো লাগছে। হারমিওন এই বলে আঙ্কেল ভার্ননের দিকে তাকালেন। হারমিওন বাধ্যগম্য হলো না। মানুষ কিভাবে দেখতে এত অপ্রীতিকর হতে পারে? আশা করি পারবো, হ্যারি জবাব দিল। হ্যারি মনে মনে বলল, ওরা তো জানে না যে বাড়িতে জাদুবিদ্যার অনুশীলন করা আমাদের জন্য নিষিদ্ধ। হ্যারি ভাবতে লাগলো, গ্রীষ্মের ছুটিতে ডাডলির সাথে অনেক মজা করা যাবে।